সুন্দরবনে বারবার আগুনের হুমকিতে পরিবেশ ও প্রাণ প্রকৃতি, কঠোর নজরদারির তাগিদ বিশেষজ্ঞদের। 2007 দিনে দেশে ফেরেন শেখ হাসিনা, ভেস্তে যায় -2 ফর্মুলা, সুরক্ষিত হয় গণতন্ত্র। শেষ হল প্রথম ধাপের উপজেলা নির্বাচনী প্রচারণা, কাল ভোট, কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম। টি-20 সিরিজ নিশ্চিতে আজ জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ, রানে ফিরবেন লিটন, আস্থা কোচের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে, দাবা খেলার সুদিন ফেরাতে মরিয়া ফেডারেশন, নিয়মিত টুর্নামেন্ট আয়োজনের পরামর্শ গ্র্যান্ড মাস্টারদের। সংরক্ষিত সুন্দরবনে বারবার আগুনের ঘটনায় দেশের পুরো জীববৈচিত্র্য ভারসাম্য হারানোর শঙ্কায় বিশেষজ্ঞরা বলছেন, এতে মারাত্মক ক্ষতির মুখে পরিবেশ ও প্রাণ প্রকৃতি। সুন্দরবন সুরক্ষায় জাতীয় নীতি নির্ধারণী সিদ্ধান্তে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও বাস্তবায়ন চান তারা। নির্ধারিত গাইডলাইন মানতে দিচ্ছেন পর্যটক ও বনজীবীদের প্রতি কঠোর নজরদারি তাগিদও। শিলি স্বপ্নের রিপোর্ট। প্রায় 10,000 বর্গ কিলোমিটার আয়তনের সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বা লবণাক্ত বনাঞ্চল। রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল হিসেবেও বিখ্যাত ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের বনটি। রয়েছে প্রায় 350 প্রজাতির উদ্ভিদ, 120 প্রজাতির মাছ, 270 প্রজাতির পাখি, 42 প্রজাতির স্তন্যপায়ী, সাপ, ব্যাঙ সহ নানা ধরনের সরীসৃপ ও উভচর প্রাণী। জীববৈচিত্র্যে ভরপুর সুন্দরবনে গত 2 দশকে আগুন লেগেছে অন্তত 25 বার। বেশিরভাগ ঘটনাকে বাণিজ্যিক স্বার্থে ইচ্ছাকৃত বলে ধারণা বিশেষজ্ঞদের। কোনো বিশেষ গোষ্ঠী তাদের কোনো স্বার্থ চরিতার্থ করার জন্য বাণিজ্যিকভাবে এই আগুনটার সূত্রপাত ঘটিয়েছে বা অতীতে সেটি করেছে। যেহেতু আগের কোনো তদন্তের রিপোর্ট এখনও পর্যন্ত জনসম্মুখে আসেনি, সে কারণে কিছুটা অবিশ্বাস এবং সন্দেহের দানা বাজছেই। এখন ওই মুভমেন্টটা ইজি করার জন্য বিশেষ করে ন্যাচারাল ফরেস্টে অনেক সময় লগাররা আগুন লাগাই দিয়ে পটটা পরিষ্কার করে রাখে। মধু পোকাকে সরানোর জন্য অনেক সময় খড়ের এটা কি বলে বেনি করে তারা আগুন নিয়ে যায়, আগুন নিয়ে ধোঁয়া দিয়ে এটা সরায়। ফেলে দিলে যদি সেই জায়গাটা যদি শুকনো থাকে তাই আগুন লাগাটা স্বাভাবিক। উপকূলসহ পুরো দেশেরই রক্ষা কবচ সুন্দরবনে বারবার আগুন লাগায় উদ্ভিদ ও প্রাণী জগতের সঙ্গে হুমকিতে মানুষও। জীববৈচিত্র্যেও হানছে মারাত্মক আঘাত। বীজ পড়ে যে গাছতলায় চারা হয়, সেই চারাগুলো প্রথমে মরে যায়, বীজগুলো নষ্ট হয়ে যায়। তারপর হচ্ছে ফরেস্টের সাথে রিলেটেড আরও অনেক ধরনের জীবজন্তু থাকে, সেগুলো মরে যায়। কোনো কারণে টোটাল এলাকা পুড়ে যায়, তাহলে সব কিছু তো সেখানে ধ্বংস হয়ে যায়। সুন্দরবনে আগুন লাগাটা হলো বাংলাদেশের যে অক্সিজেন ফ্যাক্টরি আছে তাতে আগুন লাগানো। সেই কারণে সুন্দরবনের রক্ষা করা আমাদের জন্য অপরিহার্য একটি কাজ হবে। সংরক্ষিত বনটি সুরক্ষায় আধুনিক ব্যবস্থাপনা গড়ে তোলার তাগিদ বিশেষজ্ঞদের। দিচ্ছেন বিশেষ ফায়ার স্টেশন স্থাপন সহ অগ্নি নির্বাপন ব্যবস্থাকে শক্তিশালী করার পরামর্শ। হয়তো সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসতেছে, তারপর হয়তো ড্রোন ইউজ করতেছে। সেটা হয়তো ব্যাপক আকারে করতে পারলে হয়তো আমরা বনের ভিতর যে সকল মানুষ ঢুকতেছে তাদের গতিবিধি, আচরণ এগুলো যদি মনিটরিং করতে পারি তাহলে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। সুন্দরবনের সব জায়গায় নদী রয়েছে এবং নো ফায়ার স্টেশন স্থাপনের, মোবাইল ফায়ার স্টেশন স্থাপনের মাধ্যমে আমরা কিন্তু এই অগ্নি নির্বাপন ব্যবস্থাকে শক্তিশালী করতে পারি। এই বাস্তবতায় সুন্দরবন সুরক্ষা ও সার্বিক বন ব্যবস্থাপনার জন্য বিশেষজ্ঞ প্যানেলের প্রস্তাবনা নিয়ে কাজ শুরু করতে যাচ্ছে বন বিভাগ। 2025 সাল থেকে 2035 সাল পর্যন্ত যে ম্যানেজমেন্টই হবে, সেখানে আমি আশা করি যে সুন্দরবনের অ্যাকোয়াটিক রিসোর্স, সুন্দরবনের ভূমিরূপ এবং সুন্দরবনের বনজ সম্পদ এবং প্রাণীকুলের রক্ষার জন্য
একটি সমন্বিত পরিকল্পনা আমরা ওই ব্যবস্থাপনা পরিকল্পনায় পাবো। বনজীবী ও পর্যটকদের নির্ধারিত গাইডলাইন মানা ও সচেতনতা বাড়ানোর পাশাপাশি আগুন লাগা নিয়ে বন বিভাগের তদন্ত প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নেও জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। দেশের গণতন্ত্রের ইতিহাসে অনন্য একদিন ৭ই মে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের গ্রেফতার আর হুমকি উপেক্ষা করে ২০০৭ সালের এই দিনে লন্ডন থেকে দেশ ফেরেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার এই সাহসী পদক্ষেপে ভেসে যায় -2 ফর্মুলা, সুরক্ষিত হয় দেশের গণতন্ত্র। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। রাষ্ট্রযন্ত্রকে কুক্ষিগত রেখে দেশে অপশাসন প্রতিষ্ঠা করে বিএনপি জামায়াত জোট। এ অধ্যায়ের পর আসে ইয়াজউদ্দিনের পর্ব। তাকে সরিয়ে রাষ্ট্র ক্ষমতায় সেনা সমর্থিত ফখরুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার। গণতন্ত্র উদ্ধারের উছিলায় যারা রাজনীতিকে শিকল পড়ায়। শুরু হয় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে রাজনীতি থেকে মাইনাস করার ষড়যন্ত্র। ২০০৭ সালের মার্চে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার পর বঙ্গবন্ধু কন্যা যাতে দেশে ফিরতে না পারেন সেজন্য আটঘাট বেঁধে নামে তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকারের যে লক্ষ্যটা ছিল যে দুই নেত্রীকেই বিদায় করে দেওয়া। শেখ হাসিনা চিকিৎসার জন্য বাইরে গেছেন, তারা ধরে নিয়েছিল যে আর ফিরবেন না। যখন ফিরে আসলেন এবং ফিরে আসা শুধুমাত্র একজন ব্যক্তির বিমানে চলে আসা না, এর পিছনে যে সাংগঠনিক শক্তির প্রদর্শনটা দেখেছি, সেই কারণে তাকে কিন্তু আর শুধু ফিরে এসে বাসায় থাকতে দেওয়া, গৃহবন্দী করে তা না, কারাগারে নিক্ষেপের কোনো বিকল্প তাদের কাছে ছিল না। দেশে ফিরতে দৃঢ়তা ছিল শেখ হাসিনার। একবার আমাকে আসতে বাধা দিয়ে যে ভুল করেছে, আবার যদি এরকম কিছু করতে যায় তো আরেকটা ভুল হবে। দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য বিদেশে বসেই জনমত গঠন করেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্য হয়ে ৭ মে বাংলার মানুষের কাছেই ফিরে আসেন আওয়ামী লীগ সভাপতি। বিভিন্ন মহলের সাথে আলোচনা করছেন এবং একটা জনমত এমনভাবে তৈরি হয়েছে যে এক পর্যায়ে তিনি ঢাকার বিমানে উঠতে পারেন এবং ৭ই মে ঢাকায় অবতরণ করেন। ওই বছরের ১৬ জুলাই শেখ হাসিনাকে সাজানো মামলায় গ্রেফতার করে অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকার। গণতন্ত্র ফেরানোর সংগ্রামে রাজপথে নামে বাংলার মানুষ, যার ধারাবাহিকতায় অনুষ্ঠিত হয় ২০০৮ সালের ৯ম জাতীয় সংসদ নির্বাচন। সেই থেকে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে ছুটে চলছে বাংলাদেশ। শেখ হাসিনার হাত ধরেই অর্জিত হওয়ার পথে স্মার্ট বাংলাদেশ। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। মধ্যরাতে শেষ হয়েছে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা। ১৪১ উপজেলায় কালভোট, আজ কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ২২ উপজেলার ভোট হবে ইভিএমে। বাকিগুলোর ভোটাররা ভোট দেবেন ব্যালট পেপারে। ৩টি পদে ১৬৩৫ জনের মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬২৫ এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে ৪৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে ১০ জন করে ২৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। প্রথম ধাপের ভোট নিয়ে আজ সংবাদ সম্মেলন করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ৫ ম্যাচ সিরিজের তৃতীয় টি-20তে আজ মাঠে নামছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। চট্টগ্রামে ম্যাচটি শুরু হবে দুপুর ৩টায়। টানা ২ জয় সিরিজে এগিয়ে রয়েছে স্বাগতিকরা। এবার সিরিজ নিশ্চিতে মাঠে লড়বেন শান্ত তাসকিনরা। আর সিরিজে টিকে থাকতে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া সফরকারীরা। এদিকে রান খরায় থাকলেও অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে লিজন বাংলাদেশ দলে এমন অনেক অবদান রেখেছেন যা দূর থেকে চোখে পড়ে না বলে মন্তব্য করেছেন জাতীয় দলের সহকারী কোচ নিক পোথাস। তার বিশ্বাস টি-20 বিশ্বকাপেই অবিশ্বাস্য পারফরমেন্স করবেন লিটন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী, শাহজাদপুর, কুষ্টিয়া এবং নওগাঁয় নানা প্রস্তুতি। আমন্ত্রণ আবারও সকাল ৯টার ২১ সংবাদ।
মেহেরপুরে ভৈরব নদীতে নির্মাণাধীন ব্রিজের কাজ ফেলে বিলে উঠে লাপাত্তা ঠিকাদার। দুর্ভোগের শেষ হয়নি স্থানীয়দের, তবে এলজিইডি বলছে দ্রুতই শেষ হবে ব্রিজের বাকি কাজ। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। বৃহত্তর কুষ্টিয়া জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মেহেরপুরের উজলপুরে ভৈরব নদীতে চলছে 96.10 মিটার দীর্ঘ সেতু নির্মাণ। 6 কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ কাজ পায় ফরিদপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কামারজানি ট্রেডার্স। তবে সেই কাজ হস্তান্তর করা হয় কুষ্টিয়ার ঠিকাদার সুমন রহমানকে। 2021 সালের জুনে শুরু নির্মাণ কাজ 2023 সালে শেষ করার কথা থাকলেও অর্ধেক কাজ ফেলে রেখেই লাপাত্তা ঠিকাদারি প্রতিষ্ঠানটি। বিলও উঠিয়ে নেন ঠিকাদার সুমন রহমান। 3 বছর আগে কাজ শুরু হয়েছে, কিন্তু কাজ না করে তারা সব পালিয়ে গেছে। দীর্ঘদিনেও ফের কাজ শুরু না হওয়ায় নষ্ট হচ্ছে ব্রিজের নির্মাণ সামগ্রী। জীবনের ঝুঁকি নিয়ে অসমাপ্ত ব্রিজের নিচে বাঁশকাঠের পাটাতন দিয়ে পারাপার হচ্ছেন স্থানীয়রা। বোঝা বেরো পার হইতেই পাচ্ছেন ভাই, পড়ে গিয়ে সব গিরিমিরি সব ফেটে গেছে ভাই, বুঝলেন। আর সে দীর্ঘদিন ধরে ব্রিজটা আজ হবো কাল হবো করে হয়েছে না। 2-2.5 কিলোমিটার দূর দিয়ে মালামাল নিয়ে আসতে হবে পরে মারতে। ব্রিজটা যে পড়ে আছে অনেকদিন, দীর্ঘদিন যাবত যে পড়ে আছে, এর জন্য আমাদের অনেক অসুবিধা হচ্ছে। আমাদের ওই অন্য জায়গাতে ঘুরে আসতে হলে আমাদের সব কিছু বহুত টাকা খরচ হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর অবশ্য জানিয়েছে চলতি বছরের মধ্যেই বাকি কাজ শেষ করবে ঠিকাদারি প্রতিষ্ঠান কামারজানি ট্রেডার্স। চাপ দিয়ে আবার নতুন করে কাজ শুরু করা হয়েছে। আমরা আশা করতেছি ডিসেম্বর মাসের ভিতরে ঠিকাদারের কাছ থেকে আমরা কাজ ব্রিজটি হ্যান্ডওভার নেব। যে পরিমাণ কাজ এর আগে ঠিকাদার করেছিল তার 80% বিল তাদেরকে দেওয়া হয়েছে। বিভিন্ন অংশ তারা করেছে, সেটা বিল আমাদের হাতে আটকানো আছে। দুপারের মানুষের ভোগান্তি লাঘবে বৃষ্টি দ্রুত চালুর দাবি ভুক্তভোগীদের। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী উদযাপনে কবি স্মৃতিধন্য সিরাজগঞ্জের শাহজাদপুরের কাছারিবাড়ি, কুষ্টিয়ার শিলাইদহ এবং নওগাঁর পতিশ্বরে চলছে নানা প্রস্তুতি। সিরাজগঞ্জে 3 দিন, কুষ্টিয়ায় 2 দিন ও নওগাঁয় 1 দিনের জাতীয় পর্যায়ের অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। প্রতিনিধি তথ্য ছবিতে মাসুল ইসার প্রতিবেদন। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। কালজয়ী এই গান শাহজাদপুরের কাছারি বাড়িতে বসেই লিখেছিলেন কবিগুরু। জন্মজয়ন্তীতে রবীন্দ্র দর্শনের বিকাশ সহ তার শান্তির বার্তা হৃদয়ে হৃদয়ে ছড়িয়ে দিতে সিরাজগঞ্জে থাকছে 3 দিন ব্যাপী আয়োজন। কবিগুরুর জন্মোৎসব উদযাপনে শাহজাদপুর কাছারি বাড়ির পুরো চত্বর সেজে আছে ফুলে ফুলে। চলছে শোভা বর্ধনের অন্যান্য কাজ। এরই মধ্যে ভক্ত অনুরাগী ও দর্শনার্থীদের আনাগোনায় প্রাণচাঞ্চল্য বিরাজ করছে কাছারি বাড়িতে। রবীন্দ্র জয়ন্তীকে কেন্দ্র করে স্থানীয়রা আয়োজন করেন পিঠাপুলি উৎসবের। একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়, মানে এই দিনটার জন্য সবাই অপেক্ষা করে। রবীন্দ্রনাথের কাছারি বাড়িটা দেখলে খুব ভালো লাগলো, পরিবেশ খুব সুন্দর। প্রতি বছর আমরা এই রবীন্দ্র জয়ন্তীর জন্য অপেক্ষা করে থাকি। সংস্কৃতি কর্মীরা কবিগুরুর জন্মজয়ন্তীকে বলছেন প্রাণের উৎসব। রবীন্দ্র দর্শন বিকাশে এই আয়োজনকে গুরুত্ব দিয়ে দেখেন তারা। আমরা 3 দিন ব্যাপী এই উৎসবে সামিল হব। রবীন্দ্রনাথ ঠাকুরের যে অনুরাগী এবং তার ভক্ত এবং শিল্পী এবং দেশ বিদেশের অনেক দর্শনার্থী আসবে এবং মুখরিত হবে। কুষ্টিয়ার শিলাদহ কুঠিবাড়িতেও সাজ রব। 2 দিনের জন্মোৎসব উদযাপনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কবিগুরু তার অমর সব সৃষ্টির একটি বড় অংশ কুঠিবাড়ির তেতলা ঘরে বসেই রচনা করেন। শিক্ষার উন্নয়ন, তাদের সাংস্কৃতিক উন্নয়ন, এগুলো দেখে রবীন্দ্রনাথ মুগ্ধ হয়েছিলেন এবং সেটা রবীন্দ্রনাথকে প্রভাবিত করেছিল। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হচ্ছে কুঠিবাড়ির আঙিনা। দেশের নানা প্রান্ত থেকে অসংখ্য রবীন্দ্র ভক্ত ছুটে আসছেন এখানে। ভালো লাগে, উনি বারবার আসতে ইচ্ছা করে। এখানে মিউজিয়ামে এত কিছু সাজানো আছে, আমরা এখানে এসে রবীন্দ্রনাথের অনেক জিনিস দেখতে পাচ্ছি। রবীন্দ্রনাথের গান গাইতেই ভালো লাগে। কবিগুরুর নিজস্ব জমিদারি নওগাঁর আত্রাই উপজেলার পতিশ্বর কাছারি বাড়িতেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জেলা প্রশাসন ও সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে দিনব্যাপী অনুষ্ঠানমালা। কাছারি বাড়ির দেবেন্দ্র মঞ্চে আয়োজন উদ্বোধন করবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার।
প্রোগ্রামটাকে একটু ছোট করে এটা বিকেল 3টা থেকে শুরু হবে উদ্বোধন অনুষ্ঠান, তারপরে আলোচনা সভা। অনুষ্ঠানের মাধ্যমে যেন রবীন্দ্রনাথকে ভালোভাবে জানতে পারে বা বুঝতে পারে। নওগাঁয় ধান কাটা ও মাড়াই এবং 4টি উপজেলা পরিষদের নির্বাচন থাকায় এবারের অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানান আয়োজকরা। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব অনুমোদনের পর মিশর কাতারের মধ্যস্থতাকারীদের জানিয়ে দিয়েছেন ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস প্রধান ইসমাইল হানিয়া, তবে তা গ্রহণে নারাজ ইসরায়েল। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি এবং মিশরের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী আব্বাস কামালকে ফোনে যুদ্ধবিরতির চুক্তির প্রস্তাব অনুমোদনের কথা জানান হানিয়া। এর পরপরই প্রস্তাবটি গ্রহণে অসম্মতি জানায় ইসরায়েল। দখলদার দেশটি বলছে হামাসের প্রস্তাবটি ইসরায়েলের মূল দাবি থেকে অনেক দূরে। এদিকে পূর্ব রাফায় হামাসের বিরুদ্ধে স্থলাভিযান শুরু করেছে ইসরায়েলি সৈন্যরা। রাফায় আশ্রয় নিয়েছেন প্রায় 14 লাখ ফিলিস্তিনি, যা গাজার মোট জনগোষ্ঠীর অর্ধেক। 15 বছরে একজন গ্র্যান্ড মাস্টারও তৈরি হয়নি। এই অবস্থায় দাবার সুদিন ফেরাতে চায় ফেডারেশন। 2 বছরের মধ্যে 3 থেকে 4 জন গ্র্যান্ড মাস্টার তৈরির পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন তারা। গ্র্যান্ড মাস্টাররা বলছেন প্রতিভাবান দাবাড়ুর অভাব নেই। গ্র্যান্ড মাস্টার তৈরিতে নিয়মিত টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতার সুযোগ করে দেওয়ারও বিকল্প নেই। আকাশুজ্জামানের রিপোর্ট। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিশ্বনাথ আনন্দের আগেই 1987 সালে উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন বাংলাদেশের নিয়াজ মোরশেদ। সে সময়ে এশিয়াতেই গ্র্যান্ডমাস্টার ছিল হাতে গোনা। নিয়াজের দেখানো পথেই 2002 সালে জিয়াউর রহমান, 2007 সালে রিফাত বিন সাত্তার, আব্দুল্লাহ আল রাকিব গ্র্যান্ডমাস্টার হয়েছেন। 2008 সালে হয়েছেন এনামুল হোসেন রাজীব। এরপরে শুরু ভাটার টান। 15 বছরে বাংলাদেশে গ্র্যান্ডমাস্টার তৈরি হয়নি। টুর্নামেন্ট না খেলার কারণে এই অনেকগুলো খেলা আস্তে আস্তে কমে আসতেছে। আপনারা দেখবেন যে আমাদের এখন গ্র্যান্ডমাস্টারের রেটিং অনেক কমে গেছে, যার কারণে আমরা ইচ্ছা করলেও অনেকগুলো টুর্নামেন্ট করার চেষ্টা করলেও কিন্তু আমরা ফল পাচ্ছি না। গ্র্যান্ডমাস্টার তো দূরে থাক, ফিদে মাস্টার, আন্তর্জাতিক মাস্টার হাতে গোনা। পাইপলাইন সমৃদ্ধ করতে প্রয়োজন নিয়মিত টুর্নামেন্ট আয়োজন। বিভাগীয় চ্যাম্পিয়নশিপ দিতে পারি, তখন দেখা যাবে যে আমরা বাংলাদেশে আনাচে কানাচে থেকেও মেধা এরকম বের করতে পারি। যারা আমাদের ভালো খেলোয়াড় যারা, তাদের অবশ্যই ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট যেখানে হয়, যেমন দুবাই, আবুধাবি বা ইউরোপ কান্ট্রিজগুলোতে হয়, তো ওগুলোতে পার্টিসিপেট করা উচিত। গ্র্যান্ডমাস্টারের খেতাব অর্জনে দরকার হয় 3টি নর্ম। এজন্য খেলতে হয় নির্দিষ্ট টুর্নামেন্ট, যার বেশিরভাগই হয় ইউরোপে। নর্ম অর্জনের আশায় অন্য দেশের দাবাড়ুরা যখন ইউরোপে নিয়মিত টুর্নামেন্ট খেলার সুযোগ পাচ্ছেন, সেখানে বাংলাদেশের ক্ষেত্রে রীতিমতো স্বপ্ন। একটা টুর্নামেন্ট খেলতেই দেখা যায় যে টিকিটের খরচ 1 লক্ষ টাকা লাগে, আবার ওইখানে অ্যাকোমোডেশন খরচ আরও মিনিমাম 50,000 টাকা লাগে। সো এটা দুবাইয়ের কথা বললাম, ইউরোপে একটু বেশি লাগে। সো এইটা মানে সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। যতটুকু আমাদের যে মেধা রয়েছে সেটা প্রকাশ করার জন্য যতটুকু এক্সপোজার দরকার সেটা আমরা পাচ্ছি না, যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দাবা ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে। একই চিত্র মহিলা দাবায়ও। 1985 সালে রানী হামিদের পর আরও 2 জন আন্তর্জাতিক মাস্টার পেয়েছে বাংলাদেশ, তবে এখনো গ্র্যান্ড মাস্টার হতে পারেনি কেউই। যথেষ্ট শক্তিশালী খেলতেছে, কিন্তু একটা জায়গায় এসে কিভাবে যেন আটকে যাচ্ছে। হয়তো আরো বেশি প্রয়োজন ওদের দেখাশোনার। তবে সুদিন ফেরানোর পরিকল্পনা নিয়ে এগোতে চায় দাবা ফেডারেশন। আমরা আশা করছি যে আগামী 4-5 বছরে আমাদের যে লক্ষ্য, অন্তত মিনিমাম 3 জন গ্র্যান্ডমাস্টার বাংলাদেশকে উপহার দেওয়া। বাংলাদেশ দাবা ফেডারেশন, আমি মনে করছি আমরা সেভাবে আমরা এগিয়ে যাচ্ছি। একেবারে নিজের চেষ্টায় বেরিয়ে এসেছেন সুব্রত তাহসিনরা। এবছরই নর্ম পেয়েছেন ফাহাদ। রেটিংও ভালো। জিএম টুর্নামেন্টে নিয়মিত অংশ নিতে পারলে গ্র্যান্ডমাস্টার হওয়ার সুযোগ থাকবে 3 জনেরই। আকাশুজ্জামান, একুশে টেলিভিশন। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। সুন্দরবনে বারবার আগুনে হুমকিতে পরিবেশ ও প্রাণ প্রকৃতি, কঠোর নজরদারির তাগিদ বিশেষজ্ঞদের। 2007-এর এই দিনে দেশে ফেরেন শেখ হাসিনা, ভেস্তে যায় -2 ফর্মুলা, সুরক্ষিত হয় গণতন্ত্র। শেষ হল প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা, কাল ভোট, কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম। টি-20 সিরিজ নিশ্চিতে আজ জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ, রানে ফিরবেন লিটন, আস্থা কোচের।
সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, ভিজিট করুন 21-তে.com ওয়েবসাইটে, ছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।